পাকিস্তান আর বাংলাদেশের দুই টেস্টের প্রথম টেস্টের পঞ্চম দিনের শাহিন শাহ আফ্রিদির আউটটা ছিল বাংলাদেশ টিমের জন্য গ্রেট মোমেন্ট। কারণ ওই আউটটার সাথে সাথে বাংলাদেশ দল এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা উল্লাসে ফেটে পড়ে। কিন্তু শাহিন শাহ আফ্রিদি তার আউটটাকে লেংদি করার চেষ্টা করে। সে বাংলাদেশের ক্রিকেট প্রেমী এবং ক্রিকেটারদের অন্তরে একটা দোলাচলের সৃষ্টি করে, একটা টেনশনের সৃষ্টি করে। কারণ সে তো আউট হয়েছিল, আম্পায়ার আউটও দিয়েছে, কিন্তু সে রিভিউ নিয়েছে। রিভিউ নেওয়ার পর দেখা গেল যে বলটা তার হাতে স্পর্শ করেছে। 156 থেকে 160 গ্রামের এত বড় একটা বল তার গ্লাভসে লেগেছে। সে কি এটা জানে না? সে জানে, সে জেনে শুনে এটা করেছে। যদি রিভিউ নিয়ে তার আউটটা ক্যান্সেল করা যেত বা যদি আউট না হতো, তাহলে বাকি যে 25-30 মিনিট শেষ সেশনের পঞ্চম দিনের শেষ সময়টা, সেটা যদি সে ক্রিজে আঠার মতো লেগে থাকতে পারত, তাহলে বাংলাদেশের জয়টা পরাহত হতো। পাকিস্তানিরা ম্যাচটা ড্র করতে পারত। সে আশায় এই শাহিন শাহ আফ্রিদি এই ছলনার আশ্রয় নিয়েছিল, কিন্তু পরিশেষে সে ব্যর্থ হয়ে যায়। তার আউটের সাথে সাথে বাংলাদেশ টানা পাকিস্তানের সাথে 3 টেস্ট জয়ের একটা রেকর্ড করে। এর আগে আপনারা জানেন বাংলাদেশ চতুর্থ দিন শেষে 179 রানের লিড নিয়েছিল। তার সাথে বাংলাদেশের যে বাকি ব্যাটাররা ছিল, মুশফিকুর রহিম 22 রান, লিটন দাস 11 রান, মেহেদী হাসান মিরাজ 24 রান, তাসকিন আহমেদ 11 রান, নাজমুল হোসেন শান্ত 150 বলে করে 87 রান। নাজমুল হোসেন শান্তর রোলটা এখানে গুরুত্বপূর্ণ ছিল। সে যদি স্বার্থপরতা করত, তার সেঞ্চুরির দিকে যদি সে নজর দিত, তাহলে কিন্তু তাকে 100-র বেশি বল খেলতে হতো। টেস্টে কিন্তু ব্যাটাররা তার সেঞ্চুরি করার জন্য, লাস্ট 10-15 রান নেওয়ার জন্য তারা কিন্তু শতাধিক বলও খেলে। কারণ ক্যারিয়ারে একটা সেঞ্চুরি যোগ হবে, এটা তো তার জন্য একটা ভবিষ্যতের প্রাপ্তি। কিন্তু নাজমুল হোসেন শান্ত তার স্বার্থপরতা ত্যাগ করে সে দলীয় যে লাভ, দলীয় লভ্যাংশ ঘরে তোলার জন্য সে তার সেঞ্চুরিকে বিসর্জন দিয়েছে। সে দ্রুত রান তোলার চেষ্টা করেছে। সুইপ শট খেলতে গিয়ে সে আউট হয়ে যায়। এরপর ইবাদত হোসেনে কিন্তু 4 রান করে। প্রত্যেকটা রানই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। এরপরে বাংলাদেশ পাকিস্তানকে 268 রানের একটা টার্গেট দেয়। প্রায় 76 ওভার থেকে যায়, অর্থাৎ পাকিস্তান 76 ওভার ব্যাটিং করার একটা সুযোগ পায়। তো ফার্স্ট সেশনের বাংলাদেশের পরে আর 4 ওভার ব্যাটিং করার সুযোগ পায় পাকিস্তান। সেই 4 ওভারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ উইকেট ছিল ইমামুল হক, যাকে আউট করেছিল বাংলাদেশের টাইগার তাসকিন আহমেদ। এরপর দ্বিতীয় সেশনে পাকিস্তান ব্যাটিংয়ে নামলে তারা কিন্তু লেগে থাকার চেষ্টা করে। তারা ভালো খেলেছিল। দ্বিতীয় সেশনে বাংলাদেশ তেমন ভালো করতে পারেনি। পাকিস্তানের মাত্র 2 উইকেট গিয়েছিল। 1 উইকেট নিয়েছিল মেহেদী হাসান মিরাজ, আর 1 উইকেট নিয়েছিল নাহিদ রানা। পাকিস্তান দ্বিতীয় সেশনে 3 উইকেটে 116 রান করে। তারা এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে ম্যাচটা ড্র হয়ে যাবে। কিন্তু টি ব্রেকের পরে বাংলাদেশি টাইগার বোলাররা পাকিস্তানি ব্যাটারদেরকে অ্যাটাক করা শুরু করে। টি ব্রেকের পরে তাইজুল ইসলাম আবদুল্লাহ ফজলকে আউট করে দেয়, কিন্তু আম্পায়ার আউট দিতে চায়নি। পরে বাংলাদেশ রিভিউ নিয়ে আবদুল্লাহ ফজলের উইকেটটা লাভ করে। এরপর তাসকিন আহমেদ সালমান আলী আগাকে আউট করে দিলে পাকিস্তানের পঞ্চম উইকেটের পতন হলে বাংলাদেশ টিমের মধ্যে একটা উদ্দীপনার সৃষ্টি হয়। অর্থাৎ তারা জয়ী হওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাতে থাকে। কিন্তু পাকিস্তানিরা কিন্তু ধরে খেলার চেষ্টা করেছে। বাংলাদেশের ক্যাপ্টেন
নাজমুল হোসেন শান্ত স্পিন অ্যাটাক এনেছিল, তাইজুল ইসলামকে এনেছিল, মেহেদী হাসান মিরাজকে এনেছিল। 5 উইকেটের পর তাদের উইকেট পড়ছিল না। পরিশেষে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশি স্পিড স্টার নাহিদ রানাকে নিয়ে আসলে সে পাকিস্তানি ব্যাটিং লাইন আপে আঘাত শুরু করে। এই যে নাহিদ রানা, সে কিন্তু প্রথম ইনিংসে ভালো করতে পারেনি। 21 ওভার বোলিং করেছে, 104 রান দিয়ে মাত্র 1 উইকেট নিয়েছিল। কিন্তু পঞ্চম দিনের শেষ সেশনে বোলিং করতে এসে কিন্তু নাহিদ রানা আঘাত করতে শুরু করে। তার আঘাতে কিন্তু পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপ সেটা লণ্ডভণ্ড হয়ে যায়। সৌদ শাকিল অফ স্টাম্পের বাইরের বল সে উইকেট কিপারের গ্লাভসে চলে গেলে সৌদ শাকিল আউট হয়। এরপর মোহাম্মদ রিজওয়ানকে ইনসুইংয়ে নাহিদ রানা বোল্ড আউট করে দেয়। নোমান আলীকে এলবিডব্লিউতে আউট করার পরও নোমান আলীকে কিন্তু আম্পায়ার আউট দিতে চায়নি। পরে বাংলাদেশ কিন্তু ওই যে রিভিউ নিয়ে নোমান আলীর উইকেটটা লাভ করে। এরপর হাসান আলীর উইকেটটা তুলে নেয় তাইজুল ইসলাম। পাকিস্তান মোটামুটি পরাজয়ের মুখোমুখি। শেষ উইকেটটা আপনারা জানেন, আগেই বলেছি, সেটা হচ্ছে শাহিন শাহ আফ্রিদি। তার গ্লাভসে লেগে ক্যাচ উঠে গেলে, ক্যাচ ধরে ফেললে সে কিন্তু ছলনার আশ্রয় নিয়েছিল। কিন্তু ততক্ষণে পাকিস্তানের কেল্লা ফতে হয়ে গেছে। বাংলাদেশ 104 রানের বিশাল ব্যবধানে জয়ী হয়ে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয়ের উল্লাসে ফেটে পড়ে। তবে বাংলাদেশের এই ম্যাচে আরেকটা গ্রেট মোমেন্ট ছিল, গ্রেট মোমেন্ট অফ দ্য ডে, সেটা ছিল বৃষ্টি না হওয়া। যদি কোনো রকমে 10 মিনিটের বৃষ্টি হতো তাহলে কিন্তু ম্যাচটা লেংদি হয়ে যেত। 10 মিনিটের বৃষ্টি হলে কিন্তু ম্যাচ শুরু করতে করতে 1 ঘন্টা সময় লেগে যেত। আর এই 1 ঘন্টা যদি চলে যেত তাহলে বাংলাদেশ আর কখনোই টেস্টে ফিরে আসতে পারতো না। মানে এই প্রথম টেস্টটা কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা থাকতো না, টেস্টটা ড্র হয়ে যেত, বাংলাদেশের জয় সুদূর পরাহত হতো। যাক, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ 2 টেস্টের প্রথম টেস্ট জিতে এগিয়ে গেল। এখন যদি পাকিস্তান দ্বিতীয় টেস্টে জিতেও তারা কিন্তু সিরিজ জয়লাভ করতে পারবে না। অর্থাৎ বাংলাদেশ ড্র করবে পাকিস্তানের সাথে। আর যদি বাংলাদেশ দ্বিতীয় টেস্টটা আল্লাহর রহমতে জিতে যায় তাহলে কিন্তু বাংলাদেশ 2-0-তে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার রেকর্ড করবে এবং টানা 2টা সিরিজে হোয়াইট ওয়াশ করার রেকর্ড হবে। আমরা সেই প্রত্যাশায় রইলাম। দেখা যাক বাংলাদেশি টাইগাররা সামনের যে দ্বিতীয় টেস্টটা রয়েছে সেটাতে কি করে, সেই প্রতীক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।